বাচ্চা রৌফ ওরফে ওয়াহাবকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। একবার দুবার নয়, পাঁচবার ভারতে আসে আইএসআই চর রানা রৌফ। জানা যাচ্ছে, আপনাদেরকে আরো একবার জানাবো, একবার দুবার নয়, পাঁচবার এই ভারতে আসে রানা রৌফ, পাকচর রানা রৌফ ওরফে ওয়াহাব। তাকে জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর কি জানা যাচ্ছে আমরা জানবো। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, পাকচর আইএসআই এর হ্যান্ডেলার এই রানা রৌফ, সে একবার দুবার নয়, পাঁচবার এই ভারতে এসছে এবং এই যে মোহাম্মদ ইজাজ, তার বাড়িতেই সে ঘাঁটি গেড়েছে। এ তো বিস্ফোরক তথ্য। আর কি কি উঠে আসছে তাকে জেরায়? একেবারে দেখো, এই আইএসআই গুপ্তচর তার অন্যতম আশ্রয়দাতা, কিন্তু এই ইজাজ সে শুধু আশ্রয় দেয়নি, এই ইজাজের বাবাকেই নিজের বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছিল কিন্তু এই রানা রৌফ ওরফে মোহাম্মদ ওয়াহাব। যেটা জানা যাচ্ছে 2014-তে প্রথমবার সে ভারতে আসে, এসে কলকাতায় এই তপসিয়ায় এই ইজাজের বাড়িতে উঠেছিল। 5 দিন সে সময় ছিল, সেই সময় তার কাছে কোনো ভারতীয় নথি ছিল না। পরবর্তী 2018-তে এসেছিল, সেইবার সে এই ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানায়। তার পরবর্তীতে 18-র পরে 2022-এ এসেছিল, প্রথম কোভিড পর্বের পরে। তারপরে 2024-এ এসেছিল এবং তারপরে 2026-এ অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসেও সে এসেছিল বলে জানা যাচ্ছে। জানুয়ারি মাসে আসা এবং তারপরে এবার সে এসেছিল, একাধিকবার এসছে। বেশ কিছুদিন ছিল, 2018 সালে যখন আসে ভোটার কার্ড তৈরি করার সময় বেশ কিছুদিন, প্রায় 1 মাসের বেশি সময় সে এখানে ছিল। সেই সময় সে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ভাইটাল ইনস্টলেশন, আর্মি ইনস্টলেশন যেগুলি রয়েছে, যেমন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, তার পাশাপাশি ফোর্ট উইলিয়াম, শিয়ালদা হাওড়া স্টেশন এবং শিয়ালদা হাওড়া কলকাতা স্টেশনের যে দূরপাল্লার ট্রেনগুলি ছাড়ে, সেখানে বিভিন্ন সেনাদের যে বিশেষ ট্রেন আসে, সেগুলি কখন আসছে, কোন রুটে আসছে, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য, ছবি, ভিডিও সেগুলো সংগ্রহ করে পাঠিয়েছিল আইএসআই যে মূল যে হ্যান্ডলার, তার কাছে পাঠিয়েছিল। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তাকে জেরা করে এসটিএফের গোয়েন্দারা পেয়েছেন, যেটা অবশ্যই উদ্বেগের। এবং এই তাকে জেরা করে এবং ইজাজকে জেরা করে তারা জানার চেষ্টা করছেন এসটিএফের আধিকারিকরা যে এরকম আর কত এই রানা রৌফ রয়েছে যারা পাকিস্তানি কিন্তু ভারতীয় পরিচয়পত্র নিয়ে এখানে থাকছে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 2014 সালে যখন সে আসে, তৃণমূল জমানা, সেই সময় পুলিশ কিছু জানতে পারলো না, স্থানীয় জনপ্রতিনিধিরাও কিছু জানতে পারলো না, এটা কীভাবে সম্ভব সেটাও এসটিএফের গোয়েন্দাদের ভাবাচ্ছে। শুধু আশ্রয়দাতা নয়, তাকে এই নথি তৈরির কাজে যারা হেল্প করেছিল তারা প্রত্যেকেই এখন এসটিএফের স্ক্যানারে রয়েছে। একেবারে সুজয়, আমাদের এদিকে নজর থাকবে। এদিকে আপনাদের জানাই, এই যে পাকচর রৌফ, সেই রৌফের ট্রানজিট রুট কি ছিল না নেপাল। 5বারই সে কিভাবে এসে বিহারের রক্সোল হয়ে ভারতে ঢোকে এই রানা রৌফ, এবং প্রত্যেকবারই ইজাজের সঙ্গে কাঠমান্ডু থেকে কলকাতায় এসেছিল এই রানা রৌফ ওরফ মোহাম্মদ ওয়াহাব। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, এই যে মানে ট্রানজিট রুট, এই ট্রানজিট রুট সম্পর্কে আর কি জানা যাচ্ছে? কারণ একবার নয়, পাঁচবার এই রানা রৌফ এই ভারতে এসছে এবং এই মোহাম্মদ ইজাজ মানে এই খাস কলকাতার বুকেই এসে থেকেছে। দেখো, একদমই তাই। প্রত্যেকবারই কিন্তু দেখা গেছে নেপাল ব্যবহার করেছে, নেপালের কাঠমান্ডু হয়ে বিহার হয়ে কলকাতাতে এসছে। কিন্তু এবারেই দেখা গেল যে সে অন্য রুট নিতে চাইছিল। সেই জায়গাটা তোমাকে দেখাই, এটা হচ্ছে চোংদা মোড়। এই চোংদা মোড়ের এই যে রুটটা, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাদুড়িয়ার দিকে, অর্থাৎ বাদুড়িয়া, বসিরহাটের হাকিমপুর, গোজাডাঙ্গা সীমান্ত, সেই সব সীমান্ত দিয়ে পার হওয়ার প্ল্যান থাকতে পারে। আবার এই যে রাস্তাটা, এটা যাচ্ছে বনগা পেট্রাপোল সীমান্তের দিকে, এই রাস্তা দিয়েও কিন্তু পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ হয়ে পালিয়ে যাওয়ার একটা ছক ছিল, এমনটা মনে করা হচ্ছে। এসটিএফ তারা খুব দ্রুততার সঙ্গে খবর পায় এবং খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। এখন যেটা বিষয়, তারা এর সঙ্গে আরও এই চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের একটা যাতে দ্রুত হয় সেই চেষ্টা রয়েছে। স্থানীয় মানুষ কি বলছেন একটু জানার চেষ্টা করব। এই যে এখান থেকে ধরা পড়লো, কি বলবেন? প্রথমেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো, এসটিএফকে ধন্যবাদ জানাবো যে এই অপারেশনে তারা সাকসেসফুল হয়েছে। আপনারা জানেন যে 4 তারিখের আগে এই পশ্চিমবঙ্গ ছিল হচ্ছে জেহাদিদের পশ্চিমবঙ্গ। 4 তারিখের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরে যখন বলেছে যে সকালে ধরবো আর বিকালে খরচা করে দেবো, সেটাই কাজ হয়েছে। এসটিএফকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা অপারেশন তারা করতে পেরেছে। আর এই জঙ্গিরাও বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী এসছে, যে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী, তার আমলে তারা এই বাংলায় টিকতে পারবে না, তার জন্য পালানোর চেষ্টা করছে। বুঝতে পারছো, স্থানীয় মানুষের মধ্যেও কিন্তু এই বক্তব্য রয়েছে। সাধারণ মানুষ তারা ধন্যবাদ জানাচ্ছেন এসটিএফ কে।
খুব স্বাভাবিকভাবে এই ধরনের একজন জঙ্গিকে তারা পাকড়াও করেছেন এবং মাত্র 15 দিনের ব্যবধানে দুজন পাক জঙ্গি এই এসটিএফ এর জালে। দীপঙ্কর, একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যে রুটটা দেখাচ্ছিলে, যে মোড়টা দেখাচ্ছিলে এই মুহূর্তে, এক্স্যাক্টলি তুমি কোথায় রয়েছো এবং কোন মোড়টা থেকে এই যে বসিরহাট এবং সীমান্ত কাছাকাছি হচ্ছে, একটু আগে যে বিষয়টি তুলে ধরছিলে আরেকবার দীপঙ্কর প্লিজ। দেখো, একদমই তোমাকে দেখাবো, এটাই হচ্ছে চোংদা মোড়। এই চোংদা মোড়ের দেখো রাস্তাটা, আমি মাঝখানে চলে আসলে আরো ভালো পরিষ্কার করে বোঝানো যাবে। এই চোংদা মোড়ের দুটো দিক রয়েছে, একটা দিক চলে যাচ্ছে বসিরহাটের দিকে, এই যে ট্রাকটি আসছে দেখতে পাচ্ছ এটা বসিরহাটের দিক থেকে আসছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে হাকিমপুর ঘোজাডাঙ্গার দিকে, আর ঠিক পাশে যশোর রোড, এই যশোর রোড চলে যাচ্ছে বনগাঁর দিকে, বনগাঁ পেট্রাপোল সীমান্তের দিকে। ফলে বুঝতে পারছো যে দুটো রাস্তাই রয়েছে এই জায়গায়, এবং এসটিএফ একদম ঠিক পয়েন্টে এসে ধরেছে যে জায়গা থেকে ও সেই রৌফ সে কিন্তু অন্যভাবে পালিয়ে যাওয়ার চক্রান্ত করছিল। তারা বাংলাদেশে চলে যেত, বাংলাদেশ থেকে তারা আবার হয়তো পাকিস্তানে ফিরে যেত, বা অন্য কোনো প্ল্যান ছিল। কিন্তু প্ল্যান কি ছিল সেটা এসটিএফ যেহেতু ধরেছে তাদেরকে পরিষ্কার করে নেবেন। 14 দিনের পুলিশ হেফাজত পেয়েছে। এখন যেটা প্রশ্ন, এই যে যশোর রোড, এই যশোর রোড ধরে কিন্তু এসটিএফ এর কাছে যে খবর ছিল, সেই খবর ধরে কলকাতা থেকে তারা এই রাস্তা দিয়ে আসছিল যশোর রোড ধরে, এবং যশোর রোডের এই যে বনগাঁর দিকে যাওয়ার বেনাপোলের রাস্তা, এটাই তাদের এফআইআর লিস্টে আছে যে এই রাস্তাতে তাদেরকে ধরপাকড় করেছে। আর পাশাপাশি কিন্তু একই সঙ্গে এই যে বসিরহাট যাওয়ার রাস্তা, এই বসিরহাট যাওয়ার রাস্তাটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এদিক থেকেও কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশের দিকে যান, যারা বৈধভাবে যান অবৈধভাবে যান, যেদিক দিয়েই যান না কেন এই রাস্তা ব্যবহার হয়ে থাকে। ফলে সেই জায়গাগুলো মাথায় রেখেই কিন্তু এসটিএফ তাদের তদন্ত শুরু করেছিল, এবং সেই জায়গা থেকে যখন এই চোংদা মোড়ে আসে তখনই কিন্তু তাদের গাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে তারপর তাদেরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ফোর্ট উইলিয়ামের ম্যাপ উদ্ধার হয়েছে, বিএসএফ এর মুভমেন্ট তার ভিডিও উদ্ধার হয়েছে, প্রচুর হোয়াটসঅ্যাপ নাম্বার, যে সমস্ত নাম্বার থেকে ছবি আদান প্রদান করা হয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি উদ্দেশ্যে এসেছিল, এবং যেটা আমরা জানতে পাচ্ছি আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই রৌফ সে কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোক নিয়োগ করতো, তার একটা কাজ ছিল এটা, অর্থাৎ বনগাঁ, হাবড়া, অশোকনগর, বারাসাত, এই সমস্ত জায়গাতে তাদের নিয়োজিত লোক থাকতো যারা তাদের কাজ অ্যাক্টিভ করবে। স্বাধীনতা দিবসের আগে এইরকম একটা পাকচর ধরা পড়া স্বাভাবিকভাবেই দেশের জন্য অনেকটা মঙ্গলজনক, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজন। আজ সেই মোহাম্মদ ইজাজের সাহায্যে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে পাকচর রৌফ। ওয়াহাব আলম পরিচয়, নিজের নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে রৌফ। আমি সুজয়ের কাছে আরোগ্য চলবো। সুজয়, একটু আগেই তুমি উল্লেখ করছিলে এই যে রানা রৌফ সে ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে ভারতের পরিচয়পত্র তৈরি করেছিল। এটা কত বছর আগে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কারণ এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয় তখনই সে এখান থেকে পাত্তারি গুটিয়ে বেরিয়ে গেছিল। দেখো, দ্বিতীয়বার যখন ভারত এসেছিল 2018 সালে, সেই সময় এই ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে সে প্রথমে ভোটার আইডি কার্ড বানায়, তারপরে প্যান কার্ড বানায় এবং তারপরে আধার কার্ড বানায়। সেই সময় প্রায় 1 থেকে 1.5 মাস সে কলকাতায় এই তপসিয়ার বাড়িতেই সে ছিল, অর্থাৎ ইজাজের বাড়িতেই ছিল। সেই নথি তৈরি হওয়ার পর সে পাকিস্তানে ফিরে যায়। আবার যখন 2022-এ আসে এবং সেই সময় সে ওই ভারতীয় নথি দিয়ে সিম কার্ড তোলে, একাধিক সিম কার্ড তোলে, নিজের কাছে 2টি সিম কার্ড রাখে, বাকি সিম কার্ড নম্বর হোয়াটসঅ্যাপে ব্যবহার করার জন্য আইএসআই যারা রয়েছে পাকিস্তানে এজেন্ট আইএসআই তাদেরকে দিয়ে দিয়েছিল, এবং তারা মূলত ওই নাম্বারগুলোকে ব্যবহার করে হানি ট্র্যাপের কাজ করতো। এই মোডাস অপারেন্ডিটা দীর্ঘদিন ধরেই চলছে। এবং শুধু তাই নয়, এটা আরও জানা যাচ্ছে যে এই কাঠমান্ডুতে ইজাজের ব্যবসা রয়েছে। ইজাজের সঙ্গে সেখানে একটি মসজিদে পরিচয় হয়েছিল এই রৌফের। পরিচয় হওয়ার পর নিজের বন্ধু পরিচয় দিয়ে সে নিজের বাড়িতে এনে রাখে, এবং ইজাজের পরিবার সবটা জানতো, এবং তার প্রত্যেকবার একটাই রুট ব্যবহার করতো, রেক্সল সীমান্ত, যেটা বিহার এবং নেপালের যে সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, সেই রুটটা দিয়েই সে বারবার এই রৌফকে নিয়ে এসছে। এবারও সে এসেছিল ওই রুটটা দিয়ে। এই যে রৌফকে নিয়ে আসা এবং এই রৌফে কি ঠিক মাথায় ছিল, কি প্লটিং সে করছিল, কি ইনস্ট্রাকশনস ছিল তার কাছে, কোথায় কোথায় সে গিয়েছিল? স্বাধীনতা দিবস সামনে 15 আগস্ট, এবং তার আগে বড় সড়ো নাশকতার ছক পাকিস্তানের, রেলে পাক হামলা ছক, নিশানায় ফোর্ট উইলিয়ামও। এই প্রশ্ন কেন উঠছে? কারণ বেঙ্গল এসটিএফ এর হাতে পাক জঙ্গির গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কি কি তথ্য পাওয়া যাচ্ছে? আমি সায়ন্তর কাছে একবার চলে যাবো, আমার অপর সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, রেলে পাক হামলার ছক, নিশানায় ছিল ফোর্ট উইলিয়ামও। কি কি জেরায় এখনো পর্যন্ত ইনফরমেশন উঠে আসছে, কি জানানো হচ্ছে এসটিএফ এর তরফ থেকে? অর্থাৎ ফোর্ট উইলিয়াম, সেই ফোর্ট উইলিয়ামের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই ফোর্ট উইলিয়ামে কিন্তু যাবতীয় তথ্য, নকশা, অফিসাররা কোথায় বসতেন,
কতগুলো গেট রয়েছে, কোথায় কোথায় কিভাবে তারা কোনটা এক্সিট গেট, কোনটা এন্ট্রি গেট, এই যাবতীয় তথ্য কিন্তু এই পাক জঙ্গির হাতে ছিল। অর্থাৎ পাক জঙ্গি কিন্তু একদিন বা দুদিন নয়, একটা পেট্রোলিয়াম যে বিশাল পরিমাণ এরিয়া রয়েছে এই ভারতীয় সেনা পূর্বাঞ্চল সদর দপ্তরে, তার যাবতীয় তথ্য জানতে গেলে তাকে বেশ কয়েকবার আসতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে যখন এত তথ্য পাওয়া গেছে, অর্থাৎ কোথাও না কোথাও প্রমাণ হচ্ছে তাকে বারবার এই পেট্রোলিয়ামের সামনে আসতে হয়েছে, রেকি করতে হয়েছে, এমনকি কোনো না কোনোভাবে সে পেট্রোলিয়ামে হয়তো প্রবেশ করেছে, যে কারণে এখানেই প্রশ্নটা উঠছে যে ফোর্ট উইলিয়ামে কটা গেট রয়েছে, ভিতরে কোন অফিসারের কোয়ার্টার কোথায় রয়েছে, এত যদি ডিটেলস তাকে পেতে হয়, হয় তাকে নিজে ভিতরে ঢুকতে হবে, নাহলে কারোর বা একজন বা একাধিক ব্যক্তির কাছ থেকে তাকে সেই ইনফরমেশনটা জোগাড় করতে হবে। খুব স্বাভাবিকভাবে সায়ন্ত প্রশ্ন উঠছে কিভাবে তার কাছে এই তথ্যগুলো এলো। আইএসআই এর অন্যতম অস্ত্র হচ্ছে হানি ট্র্যাপ। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীরা কোথাও না কোথাও মনে করছে যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে নেই তো, অর্থাৎ হানি ট্র্যাপে কেউ জড়িয়ে পড়েনি তো, তাদের কাছ থেকে এই তথ্যগুলো এই যে পাক জঙ্গি ধরা পড়েছে তার কাছে চলে আসতো না তো। এই বিষয়টি কিন্তু এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে। একই সঙ্গে এই ফোর্ট উইলিয়ামের ভেতরে কিন্তু সাধারণ মানুষদের ট্যুর হয়, যেটা একটা ঘোরা বিনোদনের জায়গা রয়েছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এই রানা রফ সেইখানে কোনো না কোনোভাবে কলকাতার মানুষ সেজে বা একেবারেই সেদিকে আমাদের নজর থাকছে। সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। স্বাধীনতা দিবসের আগে এই যে জঙ্গিদের নিশানায় ফোর্ট উইলিয়াম, স্পর্শকাতর এলাকা, ছবি, ভিডিও, ম্যাপ, কিভাবে এলো এই জঙ্গিদের কাছে তা নিয়ে উদ্বিগ্ন কলকাতার সিপিও। জঙ্গি রফের নেটওয়ার্ক কোথায় কোথায় ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সময় আমাদের রাখতে হবে, এটা তো ন্যাশনাল ইম্পর্টেন্সে মানে ডে আছে, সেই জন্য এখানে আমরা বাড়তি নিরাপত্তা সবসময় রাখি এবং ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। এরা কিভাবে এসে থেকে যাচ্ছে, এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ দরকার আছে, খুবই দরকার আছে। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল এসটিএফ আছে, আমাদের এসটিএফ আছে, এবং কিছু ইনফরমেশন আসছে তখন ওয়ার্কআউট করে আমরা একটা লোককে ধরছি, তারপরে নেটওয়ার্ক কীরকম আছে ওইগুলো তদন্ত চলছে, ওইসব বিষয়ে আমরা লক্ষ্য রেখেছি। জাল আইডেন্টি কার্ড তৈরি করার একটা চক্র কি এখনো কলকাতায় আছে বলে মনে হচ্ছে? জাল আইডেন্টি কার্ড ওটা হতে পারে, এটা নিয়ে আমরা আধার অথরিটির সঙ্গে একটা মিটিং হয়েছে, আমরা একটা অফলাইন ভেরিফিকেশন রেজিস্ট্রেশন হবে, তো ওটা ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব কি জাল আছে কি না, এটা নিয়ে কাজ চলছে। আমাদের লোক জয়েন্ট ইন্ট্রোগেশন হচ্ছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল এসটিএফ কাছে আমাদের লোক সঙ্গে আছে। যে কোনো লোক যদি কোনো এরকম নেটওয়ার্ক সঙ্গে যুক্ত আছে, তো ওটা তো এইখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক, এটা তো ম্যাটার অফ কনসার্ন আছে। ওইগুলো আমরা এখন দেখছি কার সঙ্গে ওর লিঙ্ক ছিল, কীভাবে ছিল, কী আর প্ল্যানিং করছিল, এবং আর অন্য জায়গায় ওর কারা কারা আছে সঙ্গী সাথী, ওইগুলো বিষয়ে আমরা দেখছি। কলকাতায় নাশকতা ছক ছিল পাঁচচর। রফের টার্গেট ছিল সেনাঘাটি, রেল থেকে জনবহুল এলাকা। নাশকতার পর বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কায় পালানোর ছক ছিল রফের। মনে হয় যে আগের মতো কিছু করতে পারবে, কিন্তু এখনকার গোয়েন্দা বা এসটিএফ এত সচেতন, তারা খুব দ্রুততার সাথে এরা কিছু করে ওঠার আগেও যে জঙ্গিগুলোর কাছ থেকে পোর্ট উইলিয়ামের আপনার ম্যাপ পাওয়া গেল, বিএসএফের গতিবিধি সম্বলিত, রেলওয়ে সম্বলিত সমস্ত তথ্য, যে তথ্যগুলো কালেক্ট করেছে ইতিমধ্যেই, সেই ধরনের বা সেই মাপের টেরোরিস্টদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারলো এবং তারা জালে জড়িয়ে পড়ল। কিন্তু চেনটা তো আরও লম্বা, আরও আছে। হ্যাঁ, আরও আছে, যে কারণেই তো এই লম্বা বলেই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল বিভিন্ন জায়গার লিঙ্কটা পাওয়া গেছে। সেই লিঙ্কটাকে পৌঁছানোর জন্যেই বা সেই কোথায় কি আছে সমস্ত কিছু ওয়ে আউটটা করার জন্যে এই 14 দিনের পিসি পিরিয়ডটা